প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা শুধু নিজেকে পরিবর্তন করতে পারতেছি না। সময় কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। আর তা হলো যে ছোটোবেলা ছোটোবেলা শুনতাম যে পৃথিবীতে 18,000 মাকলুকাত, কিন্তু এখন শুনি যে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মাকলুকাত। চেঞ্জ হয়ে গেছে। ছোটোবেলা শুনতাম যে জাহাজে করে মানুষ ইসে যেত, হজে যেত, হেঁটে হেঁটে হজে যেত, কেউ ফিরে আসতো আর কেউ ফিরে আসতো না। কেউ কেউ সাপে খাইতো, কেউ কেউ বাঘে খাইতো, ভাল্লুকে খাইতো। এখন বিমানে আরামসে এসির মধ্যে যায়, আবার এসির মধ্যে থাকে, আবার এসির মধ্যে চলে আসে। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছু বদলাচ্ছে, কিন্তু আমাদের মনের বদল হচ্ছে না। এজন্য আমরা পিছিয়ে পড়ে আছি। কারা পিছিয়ে পড়ে আছে আমি সেটা বলবো না, মূল কথায় আসি। এই যে বিরাট বিশাল পৃথিবী, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বাদই দিলাম, মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বাদই দিলাম, প্রক্সিমার কথা বাদই দিলাম, শুধু এই পৃথিবীতে কি আছে তাও আমরা আজও সঠিক করে জানি না। কারণ কি জানেন? আমরা মনে করি যে আমাদের জানা তো শেষ হয়ে গেছে, আর জানে কি হবে, কয়দিন পরেই তো আমরা জান্নাতে চলে যাবো, বাগবাকুম, তাই না? সেখানে যাই মান্না সালুয়া খাবো, হ্যাঁ, পুর নিয়ে ছোড়াছড়ি করবো, তাই না? এরকম ঠিক। অথচ এত সুন্দর একটা পৃথিবীতে আমরা আসলাম, কিছুই জানলাম না। এটা দুর্ভাগ্যের বিষয় না এটা? তো চলুন আমরা পৃথিবী সম্পর্কে কিছুটা জানি। আর এই তথ্যগুলো আমি সংগ্রহ করছি আক্স মি এনিথিং। আক্স মি এনিথিং একটা বই আছে, তার বিশাল বই, যার দাম আছে প্রায় 10,000 টাকা। একটা বইয়ের দাম 10,000 টাকা, বিশাল গ্রন্থ। আর বই বলতেছে যে আমার কাছে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, বা আমার ভিতরে তথ্য ভাণ্ডার আছে। বইটার নাম আছে আক্স মি এনিথিং, যদিও ইংলিশে বইটা। আর একটা বই আছে নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া। এই বইটা আমি আরও 15 বছর আগে বোধহয় কিনছিলাম 800 টাকায় দিয়ে, এখন অনেক দাম, এবং সেটা ভারীও করছে। এটাও যারা জ্ঞানী মানুষ, যারা শিক্ষা কে মূল্যায়ন করে, তাদের কাছে এটা পাওয়া যায়। আক্স মি এনিথিং বই থেকে কিছু তথ্য সংগ্রহ করে রাখছি, সেটা আপনাদেরকে আমি শোনাবো। চলো শুরু করি। পৃথিবীতে মাছ আছে কম করে হলো 21,000 প্রজাতির। পৃথিবীতে মাছ আছে প্রায় 21,000 প্রজাতির। আর আমরা কি করছি? এই প্রজাতিকে বিলুপ্ত করে ফেলছি। আমরা কেন বিলুপ্ত করে ফেলছি? ওই যে বিষাক্ত কলকারখানার যে ময়লা আবর্জনা, তারপরে নোংরা কেমিক্যাল, কলকারখানা, এগুলো ফেলানোর ফলে মাছের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এখনও টিকে আছে মাছ। কত মাছ? 21,000 প্রজাতির মাছ আছে পৃথিবীতে। তারপরে উদ্ভিদ আছে আপনার প্রায় 5 লক্ষ প্রজাতির বা 6 লক্ষ প্রজাতির। না, ভুল হয়ে গেছে, 50 লাখের মতো, 50 লক্ষ প্রজাতির। মানে পৃথিবীতে প্রায় 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। তো তো 99 লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে 50 লক্ষ আপনার আছে, গাছই আছে, উদ্ভিদ আছে। এর ভিতরে পৃথিবীতে ফুল আছে প্রায় 200, মানে 2,500 প্রজাতির ফুল আছে, 2,500 প্রজাতির। পাখি আছে প্রায় 10,000 প্রজাতির পাখি। আমাদের সুন্দরবনে বড় জোর কত 1,100 প্রজাতির পাখি পাওয়া যাবে। আর বাকি পাখিগুলো পাওয়া যাবে না, খুঁজতে আপনার অ্যামাজন জঙ্গলে যেতে হবে, অথবা অন্য কোনো জঙ্গলে যেতে হবে, অথবা অন্য পৃথিবীর অন্য কোথাও, অথবা সাইবেরিয়াতে যেতে হবে আর কি। পাখি প্রজাতি আছে হাজার হাজার প্রজাতির। এখানে কম করে হলো 1,000 প্রজাতির পাখি আছে। তারপরে মথ। মথ বলতে আপনার যারা অনেকে বুঝবে না মথ, তো মথ বলতে আপনার যে যেমন ফড়িং, তারপরে আপনার কয়া পোকা, তারপরে আপনার প্রজাপতি, এই জাতীয় যে প্রাণীগুলো আছে তাকে বলা হয় মথ। এই মথের সংখ্যা আছে 150,000 প্রজাতির। 150,000, মানে বিশাল ব্যাপার, তাই না?
আমাদের দেশে খুব কমই পাওয়া যায়, বিলুপ্ত হয়ে গেছে প্রায়। 150,000 প্রজাতির কি আছে, মথ আছে, মথ। আচ্ছা, তারপরে আসে আপনার সরীসৃপ। সরীসৃপ বলতে আপনার মনে করেন যে এই যেমন এই যে আহ, আহ, কুমির, তারপরে গুইসাপ, ব্যাং, এই জাতীয় যেগুলো জীবনের কিছু অংশ পানিতে কাটায়, কিছু অংশ ডাঙায় কাটায়, তাদেরকে বলা হয় সরীসৃপ জাতীয় প্রাণী আর কি। আমার ভুল হলে ক্ষমা দেশ দেখবেন। এটার পরিমাণ আছে 8,163 প্রকারের। 8,163 প্রজাতির সরীসৃপ আছে। তারপরে কম্পোস আছে 80,000 প্রজাতির। কম্পোস বলতে এখানে আপনার শামুক, ঝিনুক জাতীয় যে প্রাণী আছে, খোলস আছে, তাদেরকে বলা হয় কম্পোস জাতীয় প্রাণী। এটা আছে প্রায় 80,000 প্রজাতির। তারপরে স্তন্যপায়ী প্রাণী আছে পৃথিবীতে প্রায় 4,000 প্রজাতির। পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা হচ্ছে 4,000 প্রজাতির। তার মধ্যে মানুষ হচ্ছে একটা প্রজাতি। আমরা হচ্ছে এই 4,000-এর ভিতরে একটা। আর বাকি 3,999টা প্রজাতির প্রাণী আছে যারা স্তন্যপ্রায়ী, অর্থাৎ জন্মের পরে মায়ের স্তন পান করে। বিশাল, তাই না? আমরা খুব কমই জানি, কারণ আমরা তো গরিব মানুষ, আমরা বাংলাদেশটা তো গরিব দেশ, তো আমরা পেটের আহার জোগাড় করে ব্যস্ত, তাই না? আচ্ছা, অমেরুদণ্ডী প্রাণী আছে 10 লক্ষ প্রজাতির। অমেরুদণ্ডী প্রাণী আছে 10 লক্ষ প্রজাতির। ভাবা যায়? এর কয়টাই আমরা জানি, তাই না? আমাদের দেশে ছিল, এক সময় ছিল, তো বিলুপ্ত হয়ে গেছে। এখানে একটু কথা বলা দরকার যে আমরা তখন খুব ছোটো ছিলাম, টিকটিকি ডিমের মতো এক প্রকার ছোট্ট একটা জাম ছিল, খুদে জাম। ওই খুদে জামের গাছগুলোও খুব ছোটো ছোটো হতো, বেশি না, এই 10 ফিট 8 ফিট, খুব ছোটো ছোটো গাছে ছোটো ছোটো জাম হতো। তো আমরা ছোটো ছোটো মানুষ, ছোটো ছোটো গাছে ছোটো ছোটো জাম আর ছোটো ছোটো মানুষ, আমরা সেই গাছে উঠে সেই ছোটো ছোটো জামগুলোরে তুলে তুলে খাইতাম, খেতাম আর কি। তো সেই জামগুলো এখন আর দেখি না, বিলুপ্ত হয়ে গেছে। শহরেও দেখি না, গ্রামেও দেখি না। তারপরে ডুমুর আছে, ডুম খই বলি আমরা। এটা হচ্ছে আপনার ওই যে বোরের মতো কাঁটাযুক্ত, এইভাবে লম্বা লম্বা কাঁটা থাকে। ওর বাবা, বিশাল বিশাল কাঁটা, বাবরার কাঁটার মতো কাঁটা। তো ওই কাঁটা গাছে ওঠাটা বেশ কষ্টসাধ্য ছিল, ওঠা যাবে না। পরে ডাল দিয়ে, একটা লাঠি দিয়ে আমরা ওই কাঁটাগুলো ভাঙতাম। ভাঙার পরে গাছে উঠে পাকা পাকা যে ডুমুর ছিল, সেই ডুমুরগুলো তুলে আনতাম। পরে দুদিন পরে গেলে আবার পাকতো, আবার তুলে আনতাম, এরকম ছিল। তারপরে আপনার এই কাঠবাদাম, যেটা আর কি পিসপল বলে, এই জাতীয়। তারপরে বিলাতি গাপ, এই জাতীয়। তারপরে আপনার আমজুমজুম। তারপরে আপনার সড়া মানে লাভ সিনের মতো, অর্থাৎ চকলেটের মতো, কালারও চকলেটের মতো, দেখতেও চকলেটের মতো, লাভ আকৃতির এক প্রকার এই ছিল। এটা আপনার কি বলবো, এটা গোলাপি কালারের, কালারটাও গোলাপি, আর লাভ চিহ্ন চকলেটের মতো, আর খাইতে হালকা মিষ্টি, এক প্রকার সড়া গাছ ছিল। সেগুলো গ্রামে দেখা যায় খুব কম, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে অনেক নিয়ামত আমাদের থেকে চলে যাচ্ছে, এই আর কি বিষয়, আমাদেরই কারণে, আমাদের কর্মফলের কারণে আর কি। তাহলে অমেরুদণ্ড প্রাণী পালাম কত, 10 লক্ষ প্রজাতির। অমেরুদণ্ড প্রাণী বলতে আপনার এখানে যেমন আপনার যেমন টিকটিকি না সরি, ওই যে তেলাপোকা, তারপরে আপনার কেঁচো, এদের তো মেরুদণ্ড নাই আর কি। তারপর ফড়িং, কয়া পোকা, লেদা পোকা, পামড়ি পোকা, মাজরা পোকা, এই ধরনের পোকা আছে যাদের কোনো মেরুদণ্ড নাই। এই জাতীয় প্রাণীকে বলা হয়েছে অমেরুদণ্ড প্রাণী আর কি। এরকম তো অনেক প্রাণী আছে। তারপরে যেমন জোক, তারপরে ঘুগরি পোকাগুলো মূলত কাদার মধ্যে থাকে আর কি। এই জাতীয় প্রাণীকে বলা হয় অমেরুদণ্ড প্রাণী, যেটা শহরের বাবু যারা, তারা এটা চিনবে না আর কি। আমরা তো গ্রামের ছেলে, আমরা গ্রামেরও ছেলে আবার শহরেরও ছেলে আর কি। শহরে কাটালাম 30 বছর, গ্রামে কাটাইছি আর 30 বছর, তাই না? এরকম আর কি অবস্থা। তো আমরা বিষয়টা জানি, অনেক কিছু সৃষ্টিকর্তা জানা তৌফিক দান করছে, এটা আর কি।
তাহলে অমেরুদণ্ডী প্রাণীর সংখ্যা কত? 10 লক্ষ প্রজাতির। এই জন্য ওই যে আমরা ছোটোবেলা যেটা জানতাম যে 18,000 মাকলুকাত, 18,000, সিম্পল একটা ব্যাপার, 18,000 মাকলুকাত, সেই কথাটা এখন আজকাল শোনা যায় না, কারণ এটা বললে পরে মানুষের লজ্জা পাবে। এই জন্য কথা আলেমরা বলে না। কারণ পৃথিবীতে প্রায় 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে, 99 লক্ষ প্রজাতির প্রাণী। আচ্ছা, এবার আসেন উভয়চর প্রাণী। উভয়চর প্রাণী আছে নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়ার তথ্য অনুযায়ী 5,678 প্রকারের উভয়চর প্রাণী আছে। উভয়চর প্রাণী তাদেরকে বলা হয় যে প্রাণীগুলো তাদের জীবনের কিছু অংশ পানিতে বাস করে আর কিছু অংশ ডাঙায় বাস করে, তাদেরকে বলা হয় উভয়চর প্রাণী। আচ্ছা, এবার আসেন ডাইনোসর। ডাইনোসর এখন আর নাই পৃথিবীতে। এই ডাইনোসর আজ থেকে প্রায় কত মনে নেই, কত কোটি বছর আগে আগে ডাইনোসর পৃথিবীতে ছিল, এবং উল্কাপাতের কারণে এই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। তো এই ডাইনোসরের সংখ্যা ছিল আর কি প্রায় 300 প্রকারের। আমাদের দেশটা তো, বাংলাদেশটা তো ক্ষুদ্র একটা দেশ, আর এটা আপনার সাগরের পাড়ের দেশ। এইগুলো আপনার ডাইনোসরের যে কঙ্কালগুলো, ফলিশগুলো যেগুলো পাওয়া যায় আপনার, যেমন সাহারা মরুভূমি আছে না, সাহারা মরুভূমির পাশ দিয়ে প্রায় 11টা রাষ্ট্রের সীমান্ত আছে, 11টা রাষ্ট্রের সীমান্ত আছে। তো এটা বিশাল এক প্রায় 22 লক্ষ কিলোমিটার। এই সাহারা মরুভূমির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 22 লক্ষ কিলোমিটার জায়গা জুড়ে, বিশাল ব্যাপার, তাই না? পৃথিবীর একটা বিশাল অংশ। তো এই সমস্ত জায়গায় যে ডাইনোসর ছিল তাদের সেই ফলিশ, তাদের যেই কঙ্কাল এখনও পাওয়া যায়, এবং পৃথিবীর অনেক জাদুঘরে সেগুলো আছে, যদি আপনি দেখতেন। এলো বিষয়। এরপরে যদি আমরা অণুজীব দেখি, অণুজীব, হায় হায়, অণুজীব হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি অণুজীব, লক্ষ লক্ষ কোটি, যার হিসাব মানুষের মধ্যে দেওয়া সম্ভব না, অর্থাৎ মানুষের পক্ষে সেই ক্ষুদ্র অণুজীবের হিসেব দেওয়াটা সম্ভব না। মাথার উপরে অদৃশ্য জগতের সঠিক তথ্য দেওয়াও সম্ভব না। আমাদের যে মাথার উপরে যে ঊর্ধ্ব জগৎ, বিশাল যে জগৎ আছে, সেটার তথ্য মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। এ সকল উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং দৃশ্যমান কিংবা অদৃশ্য সকল প্রাণী সহ পদার্থের ও ধর্ম আছে। পদার্থের ধর্ম আছে না? পদার্থের ধর্ম আছে। যেমন পানির একটা ধর্ম আছে, জানেন তো? পানির ধর্ম নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যায়, আর আগুনের ধর্ম উপর দিকে ধেয়ে ধেয়ে যায়, তাই না? আগুনের ধর্ম আছে, পানির ধর্ম আছে, পদার্থের ধর্ম আছে, প্রত্যেকটা জিনিসের একটা করে ধর্ম আছে। কিন্তু মানুষের ধর্ম নাই। মানুষের ধর্ম নাই বলেই মানুষের ধর্মের প্রয়োজন হয়। এজন্য যুগে যুগে সৃষ্টিকর্তা ধর্ম দেন, কিন্তু সেই ধর্মগুলো তারা কি উলটপাট করে ফেলে, ফলে ধর্ম আর ধর্মের জায়গা থাকে না, সেটা বিকৃত হয়ে যায়। এই জন্য আমি এটা নিয়ে বসছি আলোচনায়। আমার এই চ্যানেলের নাম আছে রিলিজিয়ন ওয়ার্ল্ড বা ধর্মজগৎ। আমি পৃথিবীর সমস্ত ধর্ম বললে ভুল হবে, অনেক ধর্ম নিয়ে আলোচনা করবো, তো আমাকে সময় দিতে হবে, প্রচুর সময় দরকার, কারণ কোটি কোটি ভিডিও দরকার, কোটি কোটি ভিডিও ছাড়া সম্ভব না, বিশাল ব্যাপার। তো তাহলে প্রাণীসহ পদার্থের ও ধর্ম আছে, শুধুমাত্র মানুষের কোনো ধর্ম নাই, জানেন তো? এটা কোরআনের কথা, কিন্তু মাইন্ড করবেন না। আবার কোরআনে বলা হয়েছে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, যারা শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তু চেয়ে কি নিকৃষ্ট। এই মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ সমাজ অবদকারী, মানুষ লোভী, মানুষ চতুর, মানুষ প্রতারক, মানুষ নিকৃষ্ট। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা, আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন না। এই জন্য মানুষের ধর্মের প্রয়োজন হয়, কিন্তু তাদের নয়, যারা বিবেকবান, যারা চিন্তাশীল, যাদের জ্ঞান আছে, তাদের ধর্মের প্রয়োজন হয় না আর কি। সমস্ত উদ্ভিদ ও প্রাণীকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। পৃথিবীতে যত জীবজন্তু আছে, এটা 3টে পদ্ধতিতে এটা প্রকাশিত হয়। এক নম্বর আছে বয়জা, অর্থাৎ ডিম, বয়জা তো ডিম, এগ, আন্ডা, আর গ্যাইজা মানে গেজি ওঠা। বয়জা বলতে যে সমস্ত প্রাণীদের ডিম পাড়ে, যেমন সাপের ডিম, মাছের ডিম, গাছের ডিম বলতে ফল। গ্যাইজা মানে গেজে ওঠা, যেমন কচু, তারপরে আপনার কলা,
এই জাতীয় অনেক গাছ আছে যেটা মানে শিকড় থেকে আবার নতুন করে গাছ হয়, যাদের কোনো বীজ বুনতে হয় না, জানেন তো, তাই না? যেমন কলা গাছ, কচু গাছ, এই জাতীয় অনেক গাছ আছে। আবার কোনো আছে ফণি মনসা গাছ, শুধু গাছের পাতা বা ডাল থেকেই গাছ তৈরি হয়। আর আইজা বলতে এখানে জরাউতে যা তৈরি হয়, যেমন মানুষ জরাউতে তৈরি হয়, তাই না? এরকমতে আছে। তো 3 প্রকারের পদ্ধতিতে পৃথিবীতে সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন, বয়জা, গ্যাইজা আর আইজা। তো পৃথিবীতে যত জীব আছে তার বেশিরভাগই পানিতে, অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে তার 6 ভাগের 5 ভাগই পানিতে বাস করে, অর্থাৎ সমুদ্রে বাস করে আর কি। সময় পার হচ্ছে আর মানুষ নতুন 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 তথ্য উপাত্ত আবিষ্কার করতেছে আর কি। সমুদ্রের মধ্যে যে গাছ আছে সেই গাছগুলো পৃথিবীর উপরিভাগের বা গাছের মধ্যে ফুল দেয়, ফল দেয়, প্রজনন ঘটে, বংশ বিস্তার করে, জানেন তো, তাই না? সাগরের গভীরে যে বললাম না 6 ভাগের 5 ভাগই সাগরে। তো সেখানেও কিন্তু পৃথিবীতে যেমন আপনার গাছে যেমন ফুল ফল আসে, সাগরের গভীরেও যে সমস্ত গাছ আছে তাদেরও ফুল ফল আসে, প্রজনন ঘটে, বংশ বিস্তার করে। আর এই সমস্ত ঘাস, গুল্ম, শ্যাওলা এগুলো আবার মাছে খায়। অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা, আমরা পৃথিবীতে প্রাণী যেমন কেউ জরাউতে বাচ্চা ধারণ করে, আবার কিছু প্রাণী ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। সমুদ্রে তেমনি কিছু মাছ আছে জরাউতে বাচ্চা ধারণ করে, তাই না? কিছু মাছ আছে তারা বাচ্চা দেয়, আবার কিছু কিছু মাছ আছে তারা ডিম দেয়। মা মাছটা কী করে জানেন? ডিম পেড়ে দেয়। একটা গর্ত তৈরি করে, কাদার ভিতরে লেজ দিয়ে একটা গর্ত তৈরি করে গর্তের ভিতরে মা মাছ ডিম পেড়ে দেয়। আর পুরুষ মাছটা কী করে? ওখানে স্প্রে করে দেয়, করে স্প্রে করে দেয়, ডিমগুলো নিষিক্ত হয়ে যায়, ফলে তারা আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয়। মানুষের মতো অসভ্য তারা না। আপনি বাংলাদেশে যত থানা আছে না, থানায় ঢুকতে দেখবেন যে ডাইনিভাবে একটা বোর্ড থাকে, ওখানে লেখা আছে যে ডাকাত জাকির হোসেন, ধর্ষক সলিম, কলিম, রহিম, আব্বার, খালেক, মালেক, কুদ্দুস সালামের তো অনেক ধর্ষকের নাম দেখা থাকে। কী করছে তারা দেখা যাচ্ছে নারীকে ধরে নিয়ে পাট খেতে অথবা ভুট্টা খেতে অথবা ধান খেতে ধর্ষণ করে তাকে কল্লা কেটে নিয়ে গেছে। এরকম ঘটনা প্রায় ঘটে কিন্তু, ঠিক আছে? তো মানুষ হচ্ছে একটা নিকৃষ্ট মানের প্রাণী। তো অন্যান্য প্রাণীদের মতো এতটা নিকৃষ্ট আচরণ পাওয়া যায় না। মাছ তো খুবই ভদ্র, বললাম না যে মা মাছটা ডিম পাড়ে আর বাবা মাছটা ওখানে স্প্রে করে দেয়, তাতেই ডিম ফুটে বের হয়ে যায় বাচ্চা। অনেক ভদ্র, তাই না? মানুষের মতো এত না আর কি। আচ্ছা, পদার্থের ক্ষেত্রেও আমরা একই নিয়ম দেখতে পাই। তো পদার্থ একদিকে ভাঙে আবার অন্যদিকে তৈরি হয়, জানেন তো? যে পদার্থকে ভাঙলে, একটা পদার্থ যে কোনো পদার্থকে ভাঙলে ওই পদার্থটা ভেঙে যায় প্রথমে অণু, তারপরে পরমাণু, তারপরে ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপরে আলফা কণা, ডিউটেরন, অ্যান্টি ইলেকট্রন, অ্যান্টিপ্রোটন, এভাবে তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবার ঘুরতে থাকে, আবার তারা জমাট বাঁধে। এভাবে পদার্থগুলো তার যে ধর্ম সেই ধর্মগুলো টিকে রাখে আর কি। অর্থাৎ পদার্থেরও ধর্ম আছে, যেমন পানির ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, বাতাসের ধর্ম আছে না, ঠিক এরকমই পদার্থেরও ধর্ম আছে, কিন্তু শুধুমাত্র মানুষের ধর্ম নাই। এই জন্য যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠাইছেন এই মানুষের ধর্ম প্রচার করার জন্য, কিন্তু কাজ হয় নাই। এই ধর্ম শান্তির কথা বলে, অথচ এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি হয়েছে। এই জন্য মানুষের বিচার হবে আগে। আচ্ছা, পদার্থের ক্ষেত্রেও আমরা একই নিয়ম দেখতে পাই। পদার্থ একদিকে যেমন ভাঙে আবার তৈরি হয়। বিজ্ঞানী গাট, একজন বিজ্ঞানীর কথা বলতেছি, ওনার নাম আছে গাট, GUT, অনুমোদন করেছেন যে উচ্চ তাপমাত্রায় কার্ক থেকে একটি কার্ক বা বিপরীত কার্ক হইতে পারে। সহজভাবে বলতে গেলে পদার্থ থেকে বিপরীত পদার্থ এবং বিপরীত পদার্থ থেকে পদার্থ তৈরি করা যায়। আমরা সাধারণত নিজেদের নিয়ে ভাবি, একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখব জগতে সর্বদাই একটা নিয়ম বিদ্যমান। যদি আমরা দেখি তাহলে এই যে জগৎ, তাই না, এই জগৎটায় সব জায়গায় একটা ধর্ম আছে, তারা তাদের ধর্মগুলোকে মেনে চলে। আর সৃষ্টিকর্তার বিধানও কিন্তু একই রকম, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। যেমন সূর্য যখন তাপ দেয় তখন জগতে যত গাছ আছে ছোট হোক বড় হোক
সবাই কী করে জানেন, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মানে কি, খাদ্য উৎপাদন প্রক্রিয়া। অর্থাৎ গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের তাপ আর শিকড়ের মাধ্যমে যে মূল লোমের মাধ্যমে যে পানি টেনে নেয়, এই তিনটে সমন্বয়ে তারা খাদ্য উৎপাদন করে। যেমন আমরা বাজার থেকে চাউল আনি আর ট্যাপ থেকে পানি নেই আর ম্যাচের কাঠি জ্বালাই দিয়ে গ্যাসে ভাত রান্না করি না, ঠিক এরকমটি গাছও সূর্যের তাপের মাধ্যমে খাদ্য উৎপাদন করে। আবার কিছু কিছু গাছ আছে যে রাতের বেলা ঘুমায়, মানে পাতা টাতা দিনের বেলা পাতা মেলে রাখে, রাতের বেলা পাতাগুলো ভাঁজ করে ঘুম পাড়ে। এটা সবাই বুঝতে পারে না, যারা জ্ঞানী তারাই শুধু এই বিষয়গুলো লক্ষ্য করে আর কি। তো হলো বিষয়। তো আমরা এই আর কি, সৃষ্টিকর্তা আমাদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই। আর আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে, সবার আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। তাই আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, অর্থাৎ 800 বা 900 কোটি মানুষ, আমরা সবাই ভাই ভাই। চলেন আমরা এই ধর্ম নিয়ে মারামারি কুবাকুবি না করি। পৃথিবীটা অনেক সুন্দর, আর মানব জনম অনেক সার্থক জনম, বারে বারে আর আসা হবে না আর কি। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তো ডুবে যায় আসে অন্ধকার। অর্থাৎ আমাদের জীবন প্রদীপ আস্তে আস্তে নিভে যাবে। তো আসুন আমরা সাবধান হই, আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা মানুষকে ভালোবাসি। বন্ধুরা, কথা আমি শেষ করে দিতাম, তো আরেকটা কথা বলি যে মানুষে কিন্তু ভেদাভেদ নাই। এটার ব্যাখ্যা আমি বলবো। সেটা হচ্ছে দেখেন যে আপনার ছাদে একটা টব আছে না, ছাদে অনেকগুলো টব আছে, বট গাছের টব আছে। একটা টবে আপনার একটা গাছ 50 বছর বা 60 বছর বা 40 বছর রাখছেন, টবে ছোট্ট আকারে, এই 1-2 ফুট জায়গার ভিতরে বা এই ব্যবস্থা আছে। কিন্তু ওই একই গাছ, ওইটা যদি সে উন্মুক্ত পরিবেশে থাকতো, তাহলে বিশাল একটা জায়গা জুড়ে সে কী করতো, নিজেকে বিস্তার করতো, প্রসারিত করতো, ঠিক আছে। তো ওই যে ছাদে যে ছোট্ট একটা টবের যে বট গাছ বা পাপড় গাছ, আর ওই যে উন্মুক্ত জায়গায় যে পাপড় গাছ, ওরা কিন্তু একই আপন ভাই, একই সাথে তারা বীজ থেকে বের হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে একজন ছাদে এসে অবস্থান করছে, আর একজন উন্মুক্ত জায়গায়। যে উন্মুক্ত জায়গা আছে সে প্রায় 20 বিঘা জায়গা নিয়ে বিশাল এক জগৎ তৈরি করছে, বিশাল জায়গা মিলে বট গাছ। সেখানে হাট হয়, বাজার মেলে, তাই না? শত শত মানুষ সেই গাছে নিচে বাতাস খায়। আর ওই যে ছোট ছাদে সে কিন্তু সব সুবিধাকে বঞ্চিত, তাই না? এরকম মানুষকে মনে করেন যে পরিবেশের কারণে, একই মানুষ পরিবেশের কারণে কি ভিন্নতা পায়। যেমন সঙ্গদোষে চোর ডাকাত হয়ে যায়, আবার ভালো পরিবেশে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে যায়, আবার লেখাপড়া না জানার কারণে মূর্খ হয়ে যায়, একই মানুষ। কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। আর সবার প্রতি সবার সমান এবং ভালো আচরণ করা উচিত, ঠিক আছে? সব মানুষই সমান, পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ এর মধ্যে ভিন্নতা চলে আসে। এই মানুষকে তুচ্ছ করাটা আদৌ কাম্য নয়, যুক্তিসঙ্গত নয়। আল্লাহ হাফেজ।